যদি লজ্জা থাকতো তাহলে কি আমরা আপনার টক শোতে আসতাম বলেন? আওয়ামী লীগের লোকজন দেখলে আমাদের দাঁতে পাটি লেগে যায়, থরথর করে দাঁত কাঁপতে থাকে। তার বক্তব্যের ধরন অন্যরকম। তিনি কখনো উত্তেজিত হন না। ভীষণ ঠান্ডা মাথায় প্রতিপক্ষের প্রতি যে তীর ছুড়ে দেন তাতে আক্রমণাত্মক বাক্যবান থাকে না, বরং থাকে শ্লেষ আর কটাক্ষ, যে কারণে তার প্রশ্নের পাল্টা জবাব দেয়া কঠিন। রাজনৈতিক টকশোতে গত প্রায় ১.৫ দশক ধরে আলোচিত একটি মুখ গোলাম মাওলা রনি। প্রায় সব সময় আলোচনায় প্রাসঙ্গিক থাকেন তিনি। রনির উত্থানের কারণও মূলত এই টেলিভিশন টকশো। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নবম সংসদ নির্বাচনের আগে পত্রিকায় টুকটাক লেখালেখি করলেও জাতীয় পর্যায়ে পরিচিত কেউ ছিলেন না তিনি। সে নির্বাচনে পটুয়াখালী ৩ আসন থেকে তাকে প্রার্থী করে আওয়ামী লীগ। নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত সে আসনে তার পরাজয়ের কোনো কারণ তখন ছিল না। তবে নৌকা নিয়ে জিতে আসা রনি এরপর পরিচিতি পেয়ে যান সরকারের নানা নীতির বিরুদ্ধচারণ আর আওয়ামী লীগের নেতাকর্মীর সমালোচনা করে। টকশোতে আসা রনির বক্তব্য শুনে বোঝা যেত না তিনি দলীয় কোনো নেতা নাকি সমালোচকদের একজন। ২০১০ সালে পুঁজিবাজারের ধসের পর প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের তুমুল সমালোচনা করেন রনি। সে সময় প্রকাশ পায় পুঁজিবাজারে বিনিয়োগ করে বিপুল আর্থিক ক্ষতি হয় তার, সেজন্যই আক্রমণ করেন সালমানকে। ২০১১ সালে একটি টকশোতে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মন্ত্রিত্ব পাওয়া নিয়ে একটি গল্প বলে বিতর্কের ঝড় তোলেন তিনি। অন্য একজনের কাছ থেকে শুনেছেন জানিয়ে দাবি করেন একটি দৌড় প্রতিযোগিতায় জিতে মন্ত্রিত্ব ভাগান আবুল হোসেন। যেহেতু তিনি এর আগে দলের সদস্য হিসেবে পরিচিত ছিলেন না, তাই তাকে আগে থেকেই নিজ নির্বাচনী এলাকায় স্থানীয় আওয়ামী লীগে রনির বিরোধিতা ছিল। সেই টকশোর পর পটুয়াখালী আওয়ামী লীগ রনির বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানাতে থাকে। গণমাধ্যমের প্রতিবেদন বলছে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুষ্ঠান তালাশের কর্মীদের উপর হয়। এই ঘটনায় রনির বিরুদ্ধে মামলা করে টেলিভিশন কর্তৃপক্ষ। সাংবাদিকদের বিক্ষোভের মধ্যে রনি সংসদ থেকে পদত্যাগ করতে মনস্থির করার কথা বলেন, তবে শেষমেশ আর সে পথে যাননি। ওই বছরের ২৪শে জুলাই গ্রেফতার হন তিনি। জামিনে মুক্তি পান ১৬ই সেপ্টেম্বর। সে সময়ে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় পরের নির্বাচনে তাকে আর মনোনয়ন দেওয়া হবে না। ২০১৪ সালের ১০ম সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি তাকে। বিরোধী দলের বর্জনের মুখে সেই নির্বাচনের পর সরকারের কঠোর সমালোচনা করতে থাকেন রনি। পত্রিকায় কলাম আর টেলিভিশনে টকশোতে তুলোধনা করতে থাকেন। একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২৬শে নভেম্বর হঠাৎ করে বিএনপিতে যোগ দেন রনি। তাকে পটুয়াখালী ৩ আসনে প্রার্থী করে বিরোধী দলটি। নিজের দলবদল নিয়ে তখন রনি বলেছিলেন, আমি অত্যন্ত সজ্ঞানে ও সুস্থ শরীরে চিন্তা ভাবনা করে আমার যে বর্তমান দল আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করলাম। আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, আমার বোধ, বুদ্ধি, বিশ্বাস, শক্তি এবং সামর্থ্য দিয়ে সর্বোচ্চ এই দলের জন্য কাজ করব। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, আমি আওয়ামী লীগ থেকে বিএনপিতে গিয়েছি নিজের আত্মমর্যাদা ও রাজনৈতিক সত্তা বাঁচিয়ে রাখার জন্য। কারণ আওয়ামী লীগ আমাকে বিগত দিনে একজন উটকো ঝামেলার আবর্জনা ও মূল্যহীন মনে করেছে। তবে বিএনপিতে এসেও রনি খুব বেশি গুরুত্ব পেয়েছেন এমন নয়। তাকে কোনো পদ পদবি দেওয়া হয়নি। স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরও পাশে পাননি তিনি। সম্প্রতি একটি টকশোতে তাকে বিএনপি নেতা বলে পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি বলেন, এই পরিচয় তার জন্য অপমানের মতো, কারণ তিনি একজন কর্মী, তাকে কোনো পদ পদবি দেওয়া হয়নি। ১৯৬৭ সালে রনির জন্ম ফরিদপুরের সদরপুর উপজেলার চর ভদ্রাসন গ্রামে। ১৯৭৪ সালে পরিবারটি পটুয়াখালীতে চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করার পর তিনি পড়াশোনা করেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। দেশে ফিরে কর্মজীবন শুরু সাংবাদিকতা দিয়ে। পরে শুরু করেন টেক্সটাইল ব্যবসা। তিনি সেবোল্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাও। ২০১৫ সালে রনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। ২০২২ সালের জুলাই মাসে পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে সরকারি সম্পত্তি থাকায় রনির বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।